নমস্কার। আজকে সারা ভারতবর্ষ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। আমরা দেখছি লালকেল্লায় মহা সমারোহে কুচকাওয়াজ চলছে, পাড়ার ক্লাবে, বাজারে, বিভিন্ন জায়গায় চলছে সব এই সাধারণতন্ত্র দিবসের মহড়া। কিন্তু এই দিনে দাঁড়িয়ে আজকে আমি যেটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে ভারতবর্ষ প্রকৃত স্বরূপটা কি, বা আমরা যে মাঝে মধ্যে বলি ভারতবর্ষের সংস্কৃতি, সেই ভারতবর্ষের সংস্কৃতির মূল জায়গাটা কোনটা। সঙ্গতভাবে কেউ যদি আমাদের প্রশ্ন করে যে ভারতবর্ষের সংস্কৃতির মূল কাঠামোটা কি, আমরা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কজন তার উত্তর দিতে পারবো? বা ভারতবর্ষ সম্পর্কে আপনি কি বোঝেন? ভারতবর্ষ তো শুধু একটা দেশ নয়, ভারতবর্ষ একটা দেশের থেকে অনেক বড় কিছু। হাজার হাজার বছরের সংস্কৃতি, তার দর্শন, চিন্তা ভাবনা, সমস্ত কিছু মিলে একটা দেশ এবং একটা সংস্কৃতি তৈরি হয়েছে। কিন্তু এই সংস্কৃতিরও তো একটা রূপরেখা রয়েছে, একটা মৌলিক কাঠামো রয়েছে। আমরা ভারতবাসী হিসেবে এটা আমাদের জানা দরকার। তা না হলে যদি এই জিনিসটি, এই সংস্কৃতির ব্যাপারটা বা এই ভারতবর্ষের স্বরূপটা আমাদের কাছে পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আমরা ছোট হয়ে যাব। আমরা কোনো কোনো জায়গায় আমরা মুখ থেকে যাব, আমরা বলতে পারবো না, আমাদেরকে চুপ করে চলে আসতে হবে। এই জায়গাটায় আমি দীর্ঘদিন ধরে ভাবার চেষ্টা করেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে বলার চেষ্টা করেছি, আজকেও আপনাদের সামনে বলবো। দেখুন, রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন ভারত তীর্থ। আজকে অনেকেই অনেক কিছু বলি, আমরা প্রাদেশিকতা নিয়ে কথা বলি, মারাঠিরা তাদের কথা বলছে, এখানে আমরা বাঙালি পশ্চিমবঙ্গের লোকেরা আমাদের কথা বলছি, উড়িষ্যার লোকেরা মানে উড়িষ্যা রাজ্যের লোকেরা উড়িষ্যার কথা বলছে, ঠিকই আছে। কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন ভারত তীর্থ। অর্থাৎ ভারত তীর্থ কারা বলছেন তিনি? যে ভারতবর্ষ প্রকৃত রূপে একটি তীর্থক্ষেত্রের স্বরূপ। একটা তীর্থে যেমন বিভিন্ন তীর্থযাত্রীরা যায়, বিভিন্ন মনস্কামনায় সেখানে যায়, বিভিন্ন পথ দিয়ে সেই তীর্থে আসে, বিভিন্ন মনস্কামনা নিয়ে তারপর তীর্থ করে যে যায় ফিরে যায়। ভারতবর্ষ সেরকম ছিল, সেরকম দেশ। বিভিন্ন ধর্মের লোকেরা, বিভিন্ন ভাষাভাষীর লোকেরা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছে এবং বিভিন্ন তাদের নিজস্ব মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। তো ভারতবর্ষ হচ্ছে সেই দেশ বা সেই পুণ্যভূমি। আমি তাদেরকেই ভারতবর্ষ বলে, ভারতবাসী বলে মনে করি, যিনি মনে করেন যে ভারতবর্ষ সত্যি একটি পুণ্যভূমি এবং ভারতবর্ষের থেকে আর পুণ্যভূমি অন্য কোনো দ্বিতীয় দেশ নেই। এই জায়গায় আমি দেখেছি, আমরা যে ডাইভার্সিটির কথা বলি, ইনক্লুসিভনেস এর কথা বলি, আবার একাধিক ইউনিটির কথা বলি, ঐক্যের কথা বলি। এই ঐক্যটা কি না, আমরা এইটাই হচ্ছে আমি মনে করি যে ঐক্য যে কি না, আমি আমার পক্ষে ভারতবর্ষের থেকে আর পবিত্র মাটি কোনো কিছু নেই, কোনো দেশ নেই। সো ইন্ডিয়া ইজ হোলি ল্যান্ড। ভারতবর্ষের মাটি হচ্ছে মানে পবিত্র মাটি এবং ভারতবর্ষ প্রকৃত অর্থেই আমার কাছে তীর্থক্ষেত্র স্বরূপ। ভারতবর্ষ একটি তীর্থ। কেন ভারতবর্ষ তীর্থ? দেখুন, ভারতবর্ষকে ঘিরে রয়েছে, ভারতবর্ষের সংস্কৃতিকে পুষ্ট করেছে যে তিনটি তিনটি মূলত তিনটি গ্রন্থ বলা যেতে পারে। একটিকে যদি বলি উপনিষদ, যদি উপনিষদ অনেকগুলো গ্রন্থের সমষ্টি, আর দুটি হচ্ছে রামায়ণ এবং মহাভারত। সঙ্গত কারণে আরো অনেকগুলো গ্রন্থ আছে, নিশ্চয়ই আছে, কারণ এর পরেও অনেক দিকপাল্লা জন্মগ্রহণ করেছেন। সংস্কৃত বিভিন্ন ধারে অনেক মানুষ এসেছেন, তারা ভারতবর্ষের সংস্কৃতি এগিয়ে নিয়ে গেছে, পুষ্ট করেছে। কিন্তু যদি বলা হয় মৌলিক কাঠামো কোথায়, কোন গ্রন্থগুলো ধরে রেখেছে ভারতবর্ষের সংস্কৃতিকে, তাহলে আমি অবশ্যই উপনিষদের কথা বলবো, রামায়ণের কথা বলবো, মহাভারতের কথা বলবো। দেখুন, রামায়ণের একটা ঘটনার কথা বলি। আমরা সবাই জানি রামায়ণ, রামায়ণে রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? রামচন্দ্র যুদ্ধে জয়ী হয়েছিলেন। কিন্তু যুদ্ধে জয়ের পর কি ঘটলো? যুদ্ধে জয়ের পর বিভীষণ এসে রামচন্দ্রকে বলল যে রামচন্দ্র, এটা তো সোনার লঙ্কা, দেখতেই পাচ্ছ তো কি সুন্দর দেশ, কিছুদিন এখানে থেকে যা। তো লক্ষণ পাশে ছিল, সে সাইডে বললো হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, দেশটা তো কত সুন্দর দেশ, দেখো আমাদের থেকে, আমার দেশের থেকে কত ভালো, কিছুদিন এখানে বিশ্রাম নিয়ে যাও। তখন রামচন্দ্র কি বলেছিলেন? রামচন্দ্র বলেছিলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও বড়। আমার সে লঙ্কার প্রতি, সোনার লঙ্কার প্রতি কোনো লোভ নেই, আমি দেশে ফিরে যাব।
এখানেই অন্যান্য রাজাদের সঙ্গে তোফাৎ হয়েছে। অন্যান্য রাজারা কি করেছে, সেই দেশে গেছে, সেই দেশকে অধিকার করেছে, সে দেশের সম্পদকে লুণ্ঠন করেছে, সে দেশের নারীকে লুণ্ঠন করেছে, সে দেশের মানুষকে ধর্মান্তরিত করেছে, সে দেশের সংস্কৃতিকে নষ্ট করেছে। কিন্তু রামচন্দ্র জয়ী হওয়া সত্ত্বেও তিনি কি বললেন, সোনার লঙ্কায় আমার কোনো লোভ নেই, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদেবী গড়িয়েছি, আমি আমার দেশে ফিরে যাব। এটাই ভারতবর্ষের সংস্কৃতি। ভারতবর্ষের সংস্কৃতি কখনো মানুষকে শেখায় না অন্য দেশ দখল করো, সে দেশে কি তাদের সংস্কৃতি নষ্ট করো, তাদের মানুষকে ধর্মান্তরিত করো, তাদের সম্পদ লুট করো। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতিটা ভারতবর্ষকে বুঝতে হবে। আরো নানান ভাবে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা যেতে পারে। কেন সংস্কৃতি কথা বারে বারে বলছি, আজকের দিনে আমাদের যে সমস্যা দেখা দিচ্ছে বা আগামী দিনের সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে মূলত কালচারাল যে একটা ওয়্যার, যে সাংস্কৃতিক যুদ্ধ তৈরি হবে। সেই সাংস্কৃতিক যুদ্ধে যে তুমি তোমার শিকড়ের সঙ্গে সন্নিবিষ্ট না হও, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তুমি যদি নিজেকে একাত্ম না করতে পারো, তাহলে কিন্তু ভারতবর্ষের বিপদ বিপদ আমারও, আমরা সবাই ছিন্নমূল হয়ে যাব। কত আগে থেকে কত উন্নত চিন্তা ভাবনা করা হয়েছে। আমরা যদি সংস্কৃতিকে ভালো না করে জানি, তাহলে পরিচয় পাবো না। ধরো আরেকটা কথা বলছি, এটাও উপনিষদেরই কথা। উপনিষদে সেই পুরাকালে জবানা বলে একটি নারী ছিল, খুব গরিব মেয়ে, সংসার চলবে কি করে, বাধ্য হয়ে মানে একা মেয়ে, এ বাড়ি ও বাড়ি কাজ করে, মূলত পুরুষদের কাজই কাজ করতে হয় সেখানে গিয়ে। কিন্তু এ কাজ ও কাজ পুরুষদের বোঝাই যায়, বিভিন্ন পুরুষদের বাড়িতে কাজ করতে গিয়ে যেটা হয়, একসময় মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ার পর মেয়েটি কিন্তু ছেলেটিকে মেরে ফেলেনি, তারপর একটি ছেলে জন্ম নিল, তার নাম সত্যকাম। সত্যকাম কিন্তু জানেনি তার বাবাকে, আর জবালাও তাকে জানায়নি। জবালা তাকে বড় করছে খাইয়ে দাইয়ে পুষ্ট করছে। জবালার মনে বলেনি, কিন্তু মনে মনে একটা সংশয় হয়, একদিন ছেলে বড় হবে, কি হবে, যদি কোনোদিন প্রশ্ন আসে। সত্যি সত্যি সত্যকাম বড় হতে থাকলো, তার পড়াশোনা করার দরকার। সে ঠিক করলো কি না, মহর্ষি গৌতম মুনির কাছে পড়াশোনা করতে যাবে। তা একদিন মাকে বললো, মা আমি কিন্তু মহর্ষি গৌতমের কাছে গিয়ে, ঋষির কাছে গিয়ে আমি আশ্রম বালকদের সঙ্গে পড়াশোনা করবো। জবালা কি বলবে, মনের মধ্যে নানান দ্বন্দ্ব। তখন কিছু বলবো না, ঠিক আছে যাবি। তখন পরের দিন ছেলে এসে বলল, মা আমার বাবার নাম কি? কেন? ওই যদি মুনিবর জিজ্ঞাসা করেন, সত্যকাম তোমার বাবার নাম কি? মায়ের পক্ষে কি করে বলা সম্ভব যে দেখ বাবা তোর পিতৃ পরিচয় নেই। বেশ কয়েকদিন দ্বন্দ্বে ভুগে ভুগে একবার মনে হয় পৃথিবী ছেড়ে চলে যায়, একবার মনে হয় আত্মহত্যা, নানান দ্বন্দ্ব। তখন সত্যকোষর মা বলো না কি ঘটনাটা কি? তখন জবালা ছেলের কাছে সত্য কথা বললো, তোর কোনো পিতৃ পরিচয় নেই, আমি পিতৃ পরিচয়হীন অবস্থাতেই তোকে বড় করেছি বাবা। আমি চাই তুই পিতৃ পরিচয় নিয়ে হয়েই আমার ছেলে হয়ে, জবালার ছেলে হয়ে একদিন মাথা উঁচু করে বাঁচছে। এই বলার পর জবালার মনে হলো বোধহয় পৃথিবী দিদাও, ধরনী দিদাও, কি না কি পৃথিবী গুলো পার হয়ে যাবে। কিন্তু ধীর স্থির সত্যকাম বলল, ঠিক আছে মা, আমার কোনো খেদ নেই, আমি কিন্তু গৌতম মুনির কাছে যাব। যথারীতি সত্যকাম গৌতম মুনির কাছে গেল। আশ্রম বালক বালিকারা রয়েছে সেখানে, আশ্রম বালকেরা। মুনি জিজ্ঞাসা করলো, সত্যকাম তুমি যেখানে পড়বে তোমার পিতৃ পরিচয় কি? তোমার সত্যকাম সত্যি বললো, মুনিবর আমার কোনো পিতৃ পরিচয় নেই। আমার বাবা আমার মা অনেক বাড়িতে কাজ করতো, তাদের মধ্যে থেকে কোনো একজনের এতে আমার মা গর্ভবতী হয়ে পড়ে। আমি জানি না আমার বাবাকে, আমি আমার মাই পরিচয় বড় হতে চাই। তো মহর্ষি গৌতম মুনি সত্যকামের সত্যবাদে এতটাই আনন্দিত হলেন যে তিনি বললেন যে আমার গর্ব হচ্ছে সত্যকাম তোমাকে দেখে, তুমি আমার এখানে পড়বে, নিশ্চয়ই পড়বে তুমি। তারপরে তিনি তাকে নিজের স্কুলে বা পাঠশালার মধ্যে, নিজের গুরুকুলের মধ্যে তাকে ঠাঁই দিলেন। এই যে এতদিন বছর আগে, ম্যাক্স মুলার বলেছে যে খ্রিস্টধর্মের 800 বছর আগের ঘটনা, আমি ধরে নিলাম খ্রিস্টধর্মের 800 বছর আগে। ম্যাক্স মুলারের কথা যে সত্যি যায়, অন্তত 3000 বছর আগে। এই 3000 বছর আগে মানুষকে এভাবে শেখানো হচ্ছে যে 3000 বছর আগেও একক মা, একাকী মা একটা ছেলেকে বড় করে তুলতে পারে, মাতৃ পরিচয়ে ছেলে বড় হতে পারে। এর থেকে বড় কি দৃষ্টান্ত হতে পারে? এই 3000 বছরের চিন্তা,
তারপরে সভ্যতা কত এগিয়েছে, সংস্কৃতি কত এগিয়েছে, বিভিন্ন ধারায় উপধারায় ভারতীয় সংস্কৃতি বয়ে চলেছে। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের ধরতে হবে, আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কোথায় আছে। আরেকটা ঘটনা বলবো, আমরা সবাই মহাভারত কম বেশি পড়েছি। আজকে দিনে অবশ্য ঘটনা পাল্টে যাচ্ছে, অনেক ছেলেমেয়েরাই মহাভারত পড়েনি, কিন্তু আমি সবাইকে বলবো মহাভারত পড়ুন। ভারতবর্ষকে জানতে গেলে মহাভারত না পড়লে আপনি কিছুতেই ভারতবর্ষকে জানতে পারবেন না। দেখুন, যখন যুদ্ধ অনিবার্য, যখন কুরুপণ্ডবের যুদ্ধ হবে, অর্জুন তো বিশাল বিশাল বড় ধনুর্ধর, তো তাকে যুদ্ধে আহ্বান করার জন্য অর্জুনকে বলছেন যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। অর্জুন বলছে কেন আমি অংশগ্রহণ করবো, যে যুদ্ধে আমার আত্মীয় পরিচয় মারা যাবে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করবো না। আবার তাকে বোঝাচ্ছে অর্জুনকে কৃষ্ণ বোঝাচ্ছে, নিজের মধ্যে তর্ক চলছে, বাকযুদ্ধ চলছে, তর্ক যুদ্ধ চলছে, দার্শনিক লড়াই চলছে। দেখুন, কৃষ্ণকে বলি ভগবান, ভগবানের সঙ্গে কিন্তু তর্ক করা যায়, এই যে আবার তাকে সখাও ভাবা যায়। এই কালচার, এই সংস্কৃতি একমাত্র ভারতবর্ষেই আপনি পাবেন, যেখানে ভগবানের সঙ্গে তর্ক চলে, ভগবানের সঙ্গে বন্ধুত্ব চলে, কোনো এক জায়গায় ভগবানের ভক্ত এক হয়ে যাচ্ছে। বাকি অন্যান্য সমস্ত জায়গায় যাবেন বা অন্যান্য ধর্মগ্রন্থ দেখতে পাবেন, যেখানে কালচারে, সেখানে ভগবান যা নির্দেশ দেবে, ঈশ্বর যা নির্দেশ দেবে, আল্লাহ যা নির্দেশ দেবে, সেটা মানতে হবে এবং তার কোনো বার্তাই নেই, সেখানে একটি গ্রন্থ। কিন্তু ভারতবর্ষ সেটা মনে করেনি। ভারতবর্ষ মনে করছে গ্রন্থ অনেক হবে, মত অনেক হবে, পথ অনেক হবে, তর্ক চলবে, না আমার কথাই মানতে হবে, না আমার কোনো ব্যাপার নেই। একই সঙ্গে আস্তিক নাস্তিক, একই সঙ্গে বহু দেবদেবী লোক থাকবে, এতে কোনো বৈচিত্র্য নেই, এতে কোনো এত বৈচিত্র্য অন্য কোথাও নেই। এই যে ভারতবর্ষের শিক্ষা, বহুত্ববাদের শিক্ষা, অর্থাৎ সত্য কোনো একটা জায়গায় লুকিয়ে নেই, সত্য কোনো একটা গ্রন্থে লুকিয়ে নেই, কোনো একটা মানুষের মধ্যে নেই, সত্য কোনো একটা পয়গম্বরের মধ্যে নেই, সত্য কোনো একটা মানুষের কথার মধ্যেই সত্য নেই। সত্যকে এক্সপেরিমেন্ট করতে হবে, সত্যকে অনুসন্ধান করতে হবে। এই পথ হচ্ছে ভারতবর্ষের পথ। যুগে যুগে ভারতবর্ষ এই পথ দেখিয়েছে। ভারতবর্ষ তার সন্তানদেরকে এই পথে আহ্বান করেছে যে এই পথে এসো, সত্যের সন্ধান করো। কারণ এই তর্ক, সত্যের সন্ধান, বহুত্ববাদী চিন্তা ভাবনা, তাহলে ভারতবর্ষকে কোনো কিছুরই বিরোধিতা করেনি। হ্যাঁ, ভারতীয় সংস্কৃতি বলে, তাদেরই ভারতীয় সংস্কৃতি, তাদেরই বিরোধিতা করতে চায় যারা এই বহুত্ববাদকে ধ্বংস করতে চায়। যদি কেউ এসে ভারতবর্ষ বলে আমার বইটি শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ, তোমার সমস্ত কিছু ভুল, তাহলে ভারতীয় সংস্কৃতি তার বিরোধিতা করে বই কি। কারণ ভারতীয় সংস্কৃতির মূল কোথায় হলো বহুত্ববাদী শিক্ষা। অর্থাৎ তোমাকে ভারতীয় সংস্কৃতির অঙ্গীভূত হতে গেলে তোমাকে বহুত্ববাদ স্বীকার করতে হবে। তোমাকে স্বীকার করতে হবে কোনো একটা গ্রন্থে সত্য নেই, কোনো একটা সেক্টের মধ্যে সত্য নেই, কোনো একটা মানুষের বাণী পুরোপুরি সত্য, এরকম ব্যাপার না। সত্য একটা গবেষণার ব্যাপার, সত্যের সঙ্গে তর্কের মধ্য দিয়ে, যুক্তির মধ্য দিয়ে সত্যে পৌঁছানো সম্ভব। এই সংস্কৃতি ভারতবর্ষ দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছে। তারপরে ভারতবর্ষ কি করছে দীর্ঘদিন, সংস্কৃতি কি করে হবে। দেখুন, ভারতবর্ষকে দেবতা, আমি কথা বলছি শিব, সে কি নাচের দেবতা, নটরাজ বলি তাকে। কত রকম সে নাচ জানে, কত রকম তার ভঙ্গি নাচের। তাহলে একটা দেশে, যে দেশে শিবকে দেবতা রূপে পূজিত করে, তিনি কি নটরাজ, নাচকে কত সুউচ্চ স্থানে বসানো হয়েছে নাচকে। এখানে নাচকে কিন্তু অন্য কোনোভাবে করা হয়নি। তাহলে এই যে ফাইন আর্টসকে আমি বলতে চাইছি, বিভিন্ন ধরনের ফাইন আর্টসকে একটা দেশে ধর্মীয় পর্যায়ে, দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, কত বড় জায়গা। আরো একটা কথা বলবো, এই যে প্রকৃতির কথা আমরা বলি আজকের দিনে, খুব প্রাসঙ্গিক কথা, মানবাধিকার এবং পরিবেশের অধিকার, যারা দুটো এক জায়গায় এসে গেছে। এই পরিবেশ নিয়ে কত আগে থেকে চিন্তা ভাবনা হয়েছে, কোনো যান্ত্রিক চিন্তা ভাবনা নয়। যে উপনিষদেই বলা হচ্ছে যদি একটা কোনো গাছকে কাটতে হয়, তাহলে সেখানে গাছকে তোমাকে লাগাতে হবে। এই যে তখনকার দিনে যেটা বলা হচ্ছে, আরো একটা জায়গায় বলা হচ্ছে, তুমি যদি বৃক্ষকে রক্ষা করো, বৃক্ষই তোমাকে রক্ষা করবে। এই কনসেপ্ট, এই ধারণা কোথায় আছে। বা নদীকে দেবতা রূপে, দেবী রূপে গ্রহণ করা, তার পুজো করা, তার মানে কি, যে নদী তোমাকে ধারণ করে আছে, লালন পালন করছে। নদীকে ভালোবাসো, যান্ত্রিক ভাবে না, নদীকে ভালোবাসো। পাহাড়কে হিমালয়কে আমরা দেবতা বলি, কারণ হিমালয়কে ভালোবাসতে হবে। আর একটা কথা বলি, হিমালয়
ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের জীবনে হিমালয়ের গুরুত্ব অপরিসীম। বেশ কিছুদিন আগে পর্যন্ত এমন গ্রাম ছিল না ভারতবর্ষে যেখানে এক আধজন লোক মানে গৃহত্যাগ করে হিমালয়ে চলে যায়নি। এরকমই মারাত্মক প্রভাব ছিল হিমালয়। হিমালয়ের বিশালতা কাছে অন্যান্য পাহাড় ম্লান। হিমালয়ের বিশালতা ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ। তাই আমি বলবো যে ভারতবর্ষ সেই পুরনো সংস্কৃতিকে চলবে এরকম কোনো ব্যাপার নয়। সংস্কৃতি জিনিসটা পরিবর্তনশীল। সংস্কৃতি, নতুন সংস্কৃতি আসবে, ধীরে ধীরে সংস্কৃতির বহর বাড়বে, বৈচিত্র্য বাড়বে, ডাইভার্সিটি বাড়বে, কিন্তু মূল জায়গাটা আমাদের দেখতে হবে, মূল জায়গাটা যেন ঠিক থাকে। অর্থাৎ আমরা অনেক জিনিসই গ্রহণ করব, কিছু জিনিস বর্জনও করব। গ্রহণ বর্জন চলবে, কিন্তু গ্রহণ বর্জনের মধ্য দিয়ে যেন বেসিক স্ট্রাকচারটা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির মৌলিক কাঠামোটা নষ্ট হয়ে যায়। এই ভারতীয় সংস্কৃতির মৌলিক কাঠামোটি হচ্ছে যে, আগেই বলেছি যে বহুত্ববাদ, অর্থাৎ কোনো একটা পথে সত্য নেই, সত্যকে অনুসন্ধান করতে হবে। আরো একটা জিনিস যে যেগুলো বলছি যে অহিংসা, ভারতীয় জীবনের মধ্যে অহিংসা একটা বিশাল স্থান অধিকার করে আছে। ভারতবর্ষ শেখায় না যে শুধু মানুষ, তুমি নিজেকেই ভালোবাসো, একই সঙ্গে তুমি তোমার বন্ধুকে, তোমার ভাই ভালোবাসো, পশুকে ভালোবাসো, গাছপালাকে ভালোবাসো, যতদূর সম্ভব অহিংসার চর্চা করো। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতি আমাদের বুঝতে হবে। আগেই বলেছি যে আকর যে তিনটি গদ্য, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এই সম্পর্কে আমাদের বুঝতে হবে। আর এই বোঝার মধ্য দিয়ে, অনুসন্ধানের মধ্যে দিয়ে আমরা যতই বেশি ভারতীয় সংস্কৃতি বুঝতে পারবো, ভারতবর্ষ ততই আমাদের কাছে তীর্থস্থান রূপে গণ্য হবে। আমরা সবাই তীর্থযাত্রী। আমরা হেঁটে চলেছি, ভারতবর্ষের বুকে হেঁটে চলেছি, এই সুমহান তীর্থক্ষেত্রে দিয়ে আমরা উঠে চলেছি, এবং আমরা যতটাই না হাঁটতে থাকবো, আমরা ধীরে ধীরে ততটাই পবিত্র এবং সমৃদ্ধ হতে থাকবো। আজকের দিনে আমার বন্ধুদের কাছে এটাই অনুরোধ যে ভারতীয় সংস্কৃতিকে আসুন, আমরা রক্ষা করি, লালন করি, এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ, নমস্কার।